Waalaikumsalam. Sir, এই প্রবলেমে connect miss করেছি, থ্যাংক ইউ। ঠান্ডাই তো না, বলছে ঠান্ডা লাগে না, আমি তো এখন এসে চালাই। ঠান্ডা বলে কিছু নাই। দেখো আজকে তোমাদের সেদিন অনেকগুলো অঙ্ক করেছিলাম না, শোনা যাচ্ছে না? বয়ার ব্যাটারি কিনতে হবে, ব্যাটারি মনে হয় গেছে গা। দেখো তো এবার শোনা যায়? বাইরে থেকে একটা সাউন্ড আসতেছে, বাইরে ওই যে পাইলিং করতেছে তো ওখানে একটা সাউন্ড আছে, বাট এবার শোনা যায় কিনা দেখো। এবার শোনা যায়? ওকে, ওই যে বাইরে একটু পাইলিং করতেছে তো একটু সাউন্ড হতে পারে, তবে ওইরকম সাউন্ড হওয়ার কথা না। এবার ঠিক আছে তাই না? ওকে, দেখো একটা অঙ্ক দেখো। কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ এবং জি। দিনাজপুর বোর্ড 2012 সালে আসা প্রশ্ন এটা। কোন বিন্দুতে, প্রশ্নটা লেখো, কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান, বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ ও ক্যাপিটাল জি। এদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু প্রমাণ করতে হবে। মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে লব্ধির মান প্রমাণ করতে হবে যে এদের লব্ধি ইকুয়াল টু রুট ওভার এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এটা ঠিক আছে।
ও দেখা যায় না, একটু নিচে নামাতে হবে, তাই না? নামিয়ে দিচ্ছি। এবার দেখো দেখা যায় কিনা। আচ্ছা, গল্প করো না, ক্লাস করো। বোর্ড একটু কাছে মনে হচ্ছে, তাই না? এবং ক্লিয়ার মনে হচ্ছে। দেখা যায়? ক্যামেরা পিছনে নেওয়া লাগবে না রে ভাই, পিছনে নিলে ভালো দেখা যায় না। বোর্ড পুরা দেখা যাচ্ছে না, এবার দেখা যায় কিনা দেখো। এবার তো দেখা যায়। হ্যাঁ, কোন বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের বৃহত্তম এবং ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে এফ এবং জি, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধির মান বের করতে হবে এইটা। ওকে, দেখো তাহলে আমরা অ্যান্সার করবো এভাবে। আগে বল দুটা কি সেটা ধরে নাও। ধরি বলদ্বয় পি ও কিউ ধরে নিলাম, ঠিক আছে? এবং এদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ ইকুয়াল টু আলফা, রাইট? প্রশ্নে বলা আছে এই বলদ্বয়ের বৃহত্তম লব্ধি হচ্ছে ক্যাপিটাল এফ, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে ক্যাপিটাল জি। তাহলে প্রশ্ন মতে বৃহত্তম লব্ধি ইকুয়াল টু আমরা জানি পি প্লাস কিউ, দুটা বলের যোগফল, রাইট? আর যদি আমরা পি গ্রেটার দেন কিউ বিবেচনা করি, ক্ষুদ্রতম লব্ধি হবে পি মাইনাস কিউ, যদি আমরা পি গ্রেটার দেন কিউ বিবেচনা করে এটা করি। যদি তুমি পি গ্রেটার দেন কিউ না দাও, তাহলে এখানে ডিফারেন্স দিতে হতো, যে কে ছোট কে বড় সেটা আমরা জানি না, তাই। তাহলে এটা পেয়ে গেছি আমরা। এবারে এই দুটা যোগ বিয়োগ করে পি এবং কিউ এর মান বের করো, কারণ লব্ধির মান বের করতে গেলে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টয়েস পি কিউ কজ আলফা লাগবে, তাহলে পি আর কিউ লাগবে। তাহলে এই দুটার সমীকরণ সমাধান করে পি আর কিউ এর মান বের করো। যদি যোগ করে এই দুটার সমীকরণ, তাহলে পি ইকুয়াল টু আসবে এফ প্লাস জি ডিভাইডেড বাই 2, আর বিয়োগ করে যদি করি কিউ ইকুয়াল টু আসবে এফ মাইনাস জি বাই 2, রাইট? এখান থেকে পি আর কিউ এর মানটা বের করে নেওয়া যায়। কে ক্লিয়ার? তাহলে পি জানি, কিউ জানি, এদের মধ্যবর্তী কোণ আলফা জানি। এখন লব্ধির মান আমাকে বের করতে হবে আর ইকুয়াল টু এটা। এখন ক্যালকুলেশন, বাকিটা ক্যালকুলেশন। তাহলে অতএব লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু, অতএব লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ আলফা। এটা ইকুয়াল টু পি স্কয়ার মানে কি এফ প্লাস জি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, কিউ স্কয়ার মানে এফ মাইনাস জি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, রাইট? প্লাস 2 পি কিউ, 2 ইন্টু পি মানে কত এফ প্লাস জি ডিভাইডেড বাই 2, কিউ মানে এফ মাইনাস জি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ আলফা, রাইট? কথা তো এটা ঠিক আছে কিনা বলো? তাহলে এখন এখান থেকে তোমাদেরকে হিসাব নিকাশ করে ওই যে ওই প্রমাণটা নিয়ে আসতে হবে। নিয়ে আসতে পারবে এখান থেকে হিসাব কিভাবে? নিয়ে আসো তোমরা, হিসাব নিয়ে আসো, হিসাবটা নিয়ে আসো। এটার হিসাব নিয়ে আসো।
আমি করে দিচ্ছি। যদি এটা লসাগু করি 4 করি লসাগু, তাহলে a প্লাস জি হোল স্কোয়ার প্লাস f মাইনাস জি হোল স্কোয়ার প্লাস একটা 2 আর একটা 2 তো 4 দিয়ে তুলে দেওয়া যায়, তাহলে থাকে এখানে f স্কোয়ার মাইনাস জি স্কোয়ার বাই 2 ইন্টু কজ আলফা। রাইট, কিচ্ছু করেনি, শুধু এখানে লসাগু করেছি আর এখানে 2টা কেটে দিয়েছি, দিয়ে সূত্র ফেলেছি। এটা ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা তোমরা জানো, ডিভাইড বাই 4 প্লাস f স্কোয়ার বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস জি স্কোয়ার বাই 2 ইন্টু কজ আলফা। কিচ্ছু করিনি, দেখো এখানে পৃথক করে নিয়ে কজ আলফাটা গুণ করে দিয়েছি। এখানে আবার দেখো 2 আর 4 কাটা গিয়ে থাকবে 2 এখানে নিচে, এই 2টা এফ স্কোয়ারের নিচে আছে, জি স্কোয়ার নিচে আছে, তাহলে এখানে হবে এফ স্কোয়ার বাই 2 প্লাস জি স্কোয়ার বাই 2 প্লাস এফ স্কোয়ার বাই 2 ইন্টু কজ আলফা মাইনাস জি স্কোয়ার বাই 2 ইন্টু কজ আলফা। কিচ্ছু করিনি, এটা ইকুয়াল টু এই দুটা থেকে কি কমন যায় দেখো তো, তাহলে কমন যাবে এখান থেকে কি কমন যায়, এফ স্কোয়ার বাই 2 কমন যায়, কমন নিলে কি থাকে 1 প্লাস কজ আলফা। রাইট, প্লাস এই দুটা থেকে আবার জি স্কোয়ার বাই 2 কমন যায়, জি স্কোয়ার বাই 2 কমন নিলে 1 মাইনাস কজ আলফা, এটা ইকুয়াল টু 1 প্লাস কজ আলফা মানে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, আর কত শিখাবে এগুলো বলো, 2 কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার বাই 2 ইন্টু এটা মানে 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 2 আর 2 তো ফু দিয়ে তুলে দেওয়া যায়, তাহলে থাকে এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2 প্লাস 2 2 কেটে যায় জি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই 2। রাইট, তাহলে এতক্ষণ থেকে পাইলাম এটা আর স্কোয়ার, লব্ধির বর্গ পাইলাম এতক্ষণ থেকে, তাহলে অথবা এফ ইকুয়াল টু কত রুট ওভার এইটা। কে ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার তোমাদের? ভাই হিসাবটাই তো বুঝতে পারিনি ভাই, মিলেছে ভাই, বাইরে ঝগড়া লাগছে একটু, মজাতে কি হয়েছে, কি হয়েছে? ক্লিয়ার ক্লিয়ার? নাইয়ান হাসান মাঝে মধ্যে ক্লাস করে, মাঝে মধ্যে ক্লাস করে না, সবাই কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। আমি মনে করতেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একবার করে যাব, যাই একটা করে ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, যে যে ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আছে সেই সেই ডিস্ট্রিক্টে যায় একবার করে দেখা করে ক্লাস নিয়ে, যদি মানে এরকম খাবার ব্যবস্থা করে যে হাঁসের মাংস, ঠিক আছে, তারপরে সুন্দর সুন্দর পিঠা পুলি এই শীতের সময়, তাহলে এলাকা ভিত্তিক যায় ক্লাস নিয়ে আসবে একটা করে। আচ্ছা, ওকে, তাহলে এই অঙ্কটা তোমাদের কঠিন ছিল, সেটা করে দিলাম। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। রুয়েট 2007-08 একটা প্রশ্ন সলভ করতেছি, বা রুয়েটে এসেছিল। হ্যাঁ, রুয়েট 2007-08, রুয়েট 0708। প্রশ্নটা এসেছিল এরকম
কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর মানে তিনটি বলের লব্ধি শূন্য। পি এবং আর বল দুটির মধ্যবর্তী কোণ পি এবং কিউ বল দুটির অন্তর্গত কোণের দ্বিগুণ হলে দেখাও যে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। ঠিক আছে, এ তো খুবই সহজ একটা অঙ্ক, তাই না বলো? বলছে এরকম, কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই যে দেখো তিনটা বল, এটা হচ্ছে পি বল, এটা কিউ বল, এটা আর বল। কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বলের লব্ধি শূন্য বলা আছে, অর্থাৎ এটা সাম্য অবস্থার সৃষ্টি করে, এটা সাম্য অবস্থায় থাকে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই কি কি আরেকটা শর্ত দেওয়া আছে, পি এবং আর এর মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এটা হবে 2 আলফা, রাইট? এটা প্রশ্নে বলে দেওয়া আছে। কি বলা আছে? পি এবং আর এর অন্তর্গত কোণ পি এবং কিউ বল দুটির অন্তর্গত কোণের দ্বিগুণ হলে, রাইট? এখন আসুন, তো অঙ্ক তো শেষ, আর তো কিছু লাগে না। এখন এটা দিলে কত হবে? 360 মাইনাস 3 আলফা। সেটা নিয়ে আমার কোনো ইস্যু না, আসলে আমাকে বের করতে হবে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। প্রমাণ করতে হবে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। এইটা হয়েছে, জাস্ট এটুকু প্রমাণ করতে হবে। এখন আসো, মনে রাখবা, যদি আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা দিক বরাবর লব্ধির লম্বাংশ হবে সবকটা বলের লম্বাংশের সমষ্টির সমান। আর যদি কোনো একটা সিস্টেমে দুই বা ততোধিক বল ক্রিয়া করে এবং তারা যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, যে কোনো দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি হয় শূন্য। যে কোনো দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি হবে শূন্য, যে কোনো দিক বরাবর, ঠিক? আর কোনো এখানে কে লব্ধি কি চিন্তা করারই দরকার নেই। আমি যদি বলি এখানে একটা বিন্দুতে এইদিকে একটা বল আছে পি বল, এইদিকে একটা বল আছে কিউ বল, রাইট? তাহলে পি এর দিক বরাবর বলগুলোর যদি লম্বাংশ নেই, তাহলে কি হবে? পি কস 0। তারপরে একটা হবে কিউ কস 180। এটা হবে কিনা বলো? তাহলে পি এর দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি এটা। এখন যদি আমি বলি পি আর কিউ সমান, পি আর কিউ যদি সমান হয়, তাহলে পি কস 0 মান 1 মাইনাস কিউ কস 180 ডিগ্রি মান -1। আর তাহলে পি আর কিউ যদি সমান হয়, তাহলে এটা হবে 0 যদি পি ইকুয়াল টু কিউ হয়, রাইট? দেখো দুটা বল সমান, বিপরীতমুখী, তাহলে আমরা এমনিতেই জানি এর লব্ধি শূন্য, তার মানে স্থির অবস্থায় থাকে। তাহলে পি যদি কিউ এর সমান হয়, তারা স্থির অবস্থায় থাকবে। তাহলে স্থির অবস্থায় থাকলে যে কোনো দিক বরাবর সবকটা বলের লম্বাংশের সমষ্টি কত হবে? শূন্য, যে কোনো দিক বরাবর। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এটার ক্ষেত্রে যে কোনো দিক বরাবর, তাহলে পি এর দিক বরাবর যদি লম্বাংশগুলো নেই, ঠিক, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে আগে লিখে নেবা, ধরে সলভ করতেছি, ধরে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ ইকুয়াল টু আলফা। অতএব অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর ইকুয়াল টু 2 আলফা, রাইট? হয়েছে, ধরে নিলাম। অতএব পি এর দিক বরাবর, পি বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই, যেহেতু স্থির অবস্থায় থাকে, যেহেতু বলগুলোর লব্ধি শূন্য, তার মানে স্থির অবস্থায় থাকে। তাহলে পি বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই, বলগুলোর লম্বাংশ নিয়ে
পাই। তাহলে কি কি বল আছে? পি আছে, কিউ আছে, আর আছে, রাইট? আমরা লম্বাংশ কিভাবে নিই? পি যখন নিব, পি এর সাথে পি এর কোণ কত? 0, পি cos 0 প্লাস কিউ cos আলফা, ঠিক, প্লাস আর cos কত হবে বলো? -2 আলফা। পি থেকে যদি তুমি কোন একটা বলের দিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরো তবে সেই কোণটা হবে পজিটিভ কোণ, আর পি থেকে যদি কোন একটা বলের দিকে যদি ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে হবে নেগেটিভ কোণ। তাহলে পি cos অফ -2 আলফা ইকুয়াল টু 0, যেহেতু বলগুলোর লব্ধি 0। কি ক্লিয়ার? পি cos 0 মান 1, তাহলে বা পি প্লাস কিউ cos আলফা প্লাস আর cos 2 আলফা। আমরা জানি cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এটা ইকুয়াল টু 0। ইকুয়েশন নাম্বার দাও, এটা 1। কারণ কি বলো, আমি লম্বাংশ দিয়ে কেন এই অঙ্ক করতেছি? এই অঙ্ক আমি অন্যভাবে করতে পারতাম, করিনি তাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা গেল একটা ইকুয়েশন। এবারে বলো পি এর উপর লম্ব বরাবর, পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, পি এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই। ওকে, কি পাই? যেখানে যেখানে cos লিখেছিল এই ইকুয়েশনের সেখানে সেখানে sin লেখো। তাহলে p sin 0 প্লাস q sin আলফা প্লাস r sin of -2 আলফা, দিস ইকুয়াল টু 0। যে কোনো দিক বরাবর, আগে বলেছি যে কোনো দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি 0 হবে যদি বলগুলোর লব্ধি 0 হয়। এটার মান 0 থাকছে তোমার q sin আলফা মাইনাস r sin 2 আলফা, আর sin 2 আলফা মানে 2 sin আলফা cos আলফা, দিস উইল বি 0। sin আলফা কাটে খুশি কিছু হয়ে যায়, তাহলে cos আলফা ইকুয়াল টু থাকে q ডিভাইডেড বাই টুয়াইস r। q এর মান আর cos আলফার মান তুমি জানো। কি ক্লিয়ার? এই বুঝা গেছে ভাইজান? ও cos মাইনাস কেন হলো, তাই না? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিই তখন কিভাবে ঘুরি জানো? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, রাইট? পি এর সাথে কিউ এর কোণ, অর্থাৎ পি থেকে কিউ এর দিকে ঘুরতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হয়, এই জন্য প্লাস আলফা। পি থেকে যখন আর এর দিকে ঘুরবো তখন কি হবে? ঘড়ির কাঁটার দিকে এটা মাইনাস আলফা, রাইট? মাইনাস নিতে হয়, -2 আলফা। আসলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি তোমার এই দেখো, এই দুটার মধ্যবর্তী কোণ 2 আলফা, কিন্তু কোন দিকে ঘুরেছো তুমি? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছো। আর এদিকে ঘূর্ণনটা কি আছে? অর্থাৎ একটা সিস্টেমে যদি দুই ধরনের ঘূর্ণন থাকে, যে কোনো একটা দিককে পজিটিভ চিন্তা করতে হয়, আরেকটা দিককে নেগেটিভ চিন্তা করতে হয়, ঠিক আছে? কি ক্লিয়ার ভাইজান? রিপ স্থিতিবিদ্যা মানে কি? ফয়সাল আহমেদ ফাহিম, এটা কি? রেস্ট ইন পিস মানে কি? কি কঠিন লাগে নাকি? কঠিন লাগে, কঠিন লাগে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? ওকে, এবার আসো। এখন দেখো, 1 নম্বর সমীকরণে যদি cos আলফার মান বসাতে চাই, এখানে cos আলফা আছে, এখানে তার cos আলফা নাই, cos 2 আলফা আছে, তাহলে 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে পাই p প্লাস কিউ cos আলফা প্লাস r ইন্টু cos 2 আলফা। সূত্র আমরা জানি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, cos আলফার মান এখন বসিয়ে দিয়ে আর এর মানটা বের করে নিবা, যদি না বের হয় কান কাটে বাজারে বিক্রি করে দেব, রাইট?
তাহলে আসো এখানে, তাহলে অতএব তাহলে কি হবে বলো, পি প্লাস কিউ ইন্টু কজ আলফার মান কি কিউ বাই টু আর, তাহলে কিউ বাই টু আর প্লাস আর ইন্টু টু ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। কিছু করেছি বলো, তাহলে বাহ, পি প্লাস কিউ স্কোয়ার বাই টু আর, এখানে যদি ভিতরে গুণ করে দিই প্লাস কেটে যাবে একটা, তাহলে কিউ স্কোয়ার বাই টু আর মাইনাস আর ইকুয়াল টু 0, রাইট? হয়েছে? আমার কিন্তু বের করতে হবে আর এর মান, উভয় পক্ষকে 2r দ্বারা গুণ করো, 2r দ্বারা গুণ করলে 2rp প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, রাইট? তাহলে বাহ, ওই পাশে পার করে নিয়ে যায়, তাহলে 2 দ্বারা কাটি, rp ইকুয়াল টু rp প্লাস কিউ স্কোয়ার, 2 দ্বারা কাটলাম প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, কি রাইট? ঠিক আছে কিনা বলো, কথা তো এটা আমাকে বের করতে হবে কিসের মান, আর এর মান। তাহলে আর এর মান বের করে এখান থেকে কত আসে, কোথাও ভুল হয়েছে নাকি যোগ বিয়োগ, কজ আলফার মান হচ্ছে কিউ বাই টুয়াইস আর, ঠিক আছে, কিউ বাই টুয়াইস আর কিউ স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস, ওকে ঠিক আছে। কিসে মান বের করতে বলেছিল, দেখে লেছি, পি এবং আর এর অন্তর্গত কোণ ছিল পি এবং কিউ বল দুটির অন্তর্গত কোণের দ্বিগুণ, তাই না? না, এখানে কিউ স্কোয়ার ইকুয়াল টু প্রমাণটা করতে বলবে, ঠিক আছে? এখানে ওরা প্রমাণটা ভুল দিয়েছে, এখানে হবে কিউ স্কোয়ার ইকুয়াল টু, বইয়ে প্রমাণটা ভুল আছে, এটা হবে কিউ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস আর পি, এখান থেকে আর কমন নিলে আর মাইনাস পি, কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা হবে। আমরা তো মধ্যবর্তী কোণটা ঠিক লিখেছি, দেখো আমাদের প্রশ্ন ছিল এরকম যে পি এবং আর বল দুটির অন্তর্গত কোণ পি এবং কিউ বল দুটির অন্তর্গত কোণের দ্বিগুণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ, ওরা ভিন্নটা করেছে, ওকে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ধরেছে 2 আলফা, ভুল করেছে, এটা হবে আমাদের যেটা করেছি সেটা সঠিক আছে, অর্থাৎ কিউ স্কোয়ার ইকুয়াল টু, প্রমাণটা একটু চেঞ্জ করে নাও, কিউ স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু আর মাইনাস পি, ঠিক আছে? ক্লিয়ার? কোশ্চেনটা লিখতে হয়, এই জন্য বলছে যে এই জন্য কোশ্চেনটা লিখতে হয়, কোশ্চেনটা তো লিখে দিলাম রে পাগলারা। কোন বিন্দুতে ক্রিয়ারত 3টি বল পি কিউ এবং আর এর লব্ধি 0, ফ্যানটা অবস্থা। আবার বলছি, লেখো প্রশ্নটা, লেখো কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ এবং আর বল 3টির লব্ধি 0, পি এবং আর এর মধ্যবর্তী কোণ
পি এবং আর এর মধ্যবর্তী কোণ পি এবং কিউ বল দুটির মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে, পি এবং কিউ বল দুটির মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে কিউ স্কোয়ার ইকুয়াল টু আর ইন্টু আর মাইনাস পি। এরা এখানে ভুল করেছে, বুঝলা? আমার কিন্তু করার কিচ্ছু নাই, খুবই ভুল করেছে, কারণ এখানে উল্টাটা করেছে। তো যাই হোক, ভুল মানুষ মাত্র ভুলশীল, ভুল করতেই পারে, হয়েছে? ক্লিয়ার? শোনা, বুটেক্সে 12-13 সালে একটা অঙ্ক এসেছিল, এটা একটু করে দিই। বুটেক্সে অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে প্রশ্নটাকে বোঝো। বুটেক্স মানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল। প্রশ্নটা ছিল এরকম, এটা 12-13-তে। কোন বিন্দুতে ক্রিয়ারত পি এবং 2p মানের বলদ্বয়ের লব্ধি পি এর ক্রিয়ারেখার উপরে লম্ব, তবে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7-8-এ এসেছিল। পি এবং টয়েস পি মানের দুটি বলের লব্ধি পি বলের সাথে লম্ব। এক্সিলেন্ট একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা তো মানে কোন সামান্তরিক সূত্র দিয়ে করাই না, শুধু সমগ্র ত্রিভুজাকে দেখো। এটা পি বল, লব্ধি বল, তাহলে এটা লব্ধি বল 100%, কারণ লব্ধি পি বলের সাথে লম্ব, পি এবং টয়েস পি বলের। তাহলে এটা যদি লব্ধি হতে হয়, তাহলে এটা সামান্তরিকের কর্ণ হতে হবে। তাহলে আমি যদি সামান্তরিকের কর্ণ আঁকি, তাহলে এটা সামান্তরিকের কর্ণ হতে হবে, তার মানে এটা সামান্তরিক হতে হবে, এই যে এটা সামান্তরিক হতে হবে, রাইট? লব্ধিটা পি বলের উপর লম্ব, এটা বলা আছে। আমি আগে লব্ধিটা আর লিখে নিলাম, দিয়ে সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে এটা যদি পি বল হয়, তাহলে এটা হবে টয়েস পি বল। তোমার কি প্রশ্ন বলা কি ছিল? যে পি এবং টয়েস পি মানে দুটা বলের লব্ধি পি বলের উপরে লম্ব। কথাই দেখে না বলো তো, আমার চিত্রটা ঠিক আছে কিনা বলো। এটা লব্ধি, এটা পি, এটা টয়েস পি। তোমাকে বলেছে বলদের মধ্যবর্তী কোণ বের করো, অর্থাৎ এই কোণটা বের করো, এটা আলফা, এইটুকু। আরে ভাই, এটা যদি পি হয় তাহলে এটাও তো পি, তাই কিনা? আমি এইটুকু যদি থিটা ধরি আর এটুকু তো 90 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস থিটা। আমি থিটা বের করবো, আর থিটার সামনে পাবো সাইন, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ত্রিভুজ, এটা ইকুয়াল টু হাফ, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা পাইলে 30 ডিগ্রি। তোমার তো বলেছে বলদের মধ্যবর্তী কোণ, অতএব বলদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি। এটাই অ্যান্সার। কোন সামান্তরিক সূত্র লাগবে না এখানে। কে ক্লিয়ার? বুটেক্সে এসেছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। ফিলিংস এই ক্লিয়ার? বলো প্রশ্নটা কেন লিখে দেবো? এই বই খুলে দেখবা, হ্যাঁ প্রশ্ন লিখে দিতে হবে। প্রশ্নটা ছিল এরকম ভাবে, পি এবং টয়েস পি মানের দুটি বলের লব্ধি পি বলের উপরে লম্ব, ঠিক আছে? তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কে ক্লিয়ার? রিটেন এইভাবে করা যাবে তো কিসের জন্য করালাম? ইয়ার কি করলাম নাকি আমি তোমাদের সাথে? ফারজানা রুমা বলছে আমি কত বড় করে করেছিলাম, ওই রকমই ফিলিংস থাকতে হবে। এরকম ভাবে যত অঙ্ক আছে সব সমকোণী ত্রিভুজ দিয়ে করা যায়। যে লব্ধি যদি কোন একটা বলের উপরে লম্ব হয়, সমকোণী ত্রিভুজ একবার পিথাগোরাস আর সমকোণী ত্রিভুজের প্রপার্টিজ, এটা দিয়ে সব অঙ্ক করা যায়। তুমি দেখো, বুঝছে? এরকম যত অঙ্ক আছে এখানে, যেমন দেখো
এটা কোনো অঙ্ক হলো? এই যে চুয়েটে 12-13 সালে এসছে, দেখো চুয়েট 12-13, চুয়েট 12-13-তে একটা প্রশ্ন এসছে। প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শোনো, লেখার দরকার না, আমি লিখি না প্রশ্ন, ভালো লাগে না, ফিলিংস থাকলে তো অঙ্ক হবে। কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটি 10 নিউটন হলে লব্ধি নির্ণয় করো। এ কোন অঙ্ক হলো রে ভাই? আরে ভাই চোখ বন্ধ করে আমি চিত্র আঁকবো, এটা লব্ধি, এটা ক্ষুদ্রতম বল, এটা বৃহত্তম বল, কাজ শেষ। সমকোণী ত্রিভুজ আঁকান লাগবে না, সমান্তরিক অঙ্কন করতে হবে না। অ্যাকচুয়ালি আমার যদি অ্যাকচুয়াল চিত্র আঁকি তাহলে অ্যাকচুয়াল চিত্র হচ্ছে এটা, দুই চুয়াল চিত্র হচ্ছে আগেরটা ছিল। এটা লব্ধি, এটা ক্ষুদ্রতর বল, এটা বৃহত্তর বল, ঠিক? এটা ক্ষুদ্রতর বল মানে এটা ক্ষুদ্রতর বল, তাই কিনা? প্রশ্নে বলা আছে কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে এটা 120 ডিগ্রি, তাহলে এটুকু 30 ডিগ্রি, ঠিক না? এবারে তোমার এই বৃহত্তম বলটা আছে 10 নিউটন, ক্ষুদ্রতম বল কিউ এর মান কত? আবার sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ভেরি গুড, অতএব কিউ ইকুয়াল টু 5, একবারে করলাম 10 ইন্টু হাফ, কিউ এর মান 5 হয়ে গেল, শেষ, ক্ষুদ্রতর বল হয়ে গেল। তাহলে তুমি কিউ পাইলা। এখন যদি বলে যে ভাই না আমি cos 30 ডিগ্রিতে বের করবো, cos 30 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, লব্ধি, তাই কিনা বলো? তাহলে অতএব লব্ধি ইকুয়াল টু √3/2 ইন্টু 10 মানে 5√3, এটাই অ্যান্সার। ক্ষুদ্রতর বল বের হবে, লব্ধি বল বের হবে, সব বের হবে, কি ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? কি হয়েছে এবার ক্লিয়ার কিনা? ফিজিক্সে ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংরেজি যেখানে যেখানে এই ধরনের অঙ্ক আসবে যে লব্ধি তোমার হচ্ছে ক্ষুদ্রতর বলের সাথে লম্ব, সব সমকোণী ত্রিভুজাকে অঙ্ক করে দিয়ে আসবা, কোনো কথা নাই, ঠিক আছে? এগুলো কোনো অঙ্কই না, বুঝলা? পানির চাইতে তরল, কাদার চাইতে নরম, তুলার চাইতে হালকা। ওকে, এগুলো হচ্ছে ফিলিংসের অঙ্ক। আসলে বলবিদ্যা তো আসলে ফিলিংসের অঙ্ক। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-9 একটা অঙ্ক এসেছিল, কি মজার অঙ্ক, দেখো 8-9। ঢাকা ইউনিভার্সিটি 8-9 অঙ্কটা আছে এরকম, একটি বিন্দুতে ক্রিয়ারত P নিউটন এবং 12 নিউটন দুটি বলের লব্ধি 3√7। একটা P বল, একটা দেওয়া আছে 12 নিউটন বল, এই দুটার লব্ধি দেওয়া আছে তোমার, লব্ধি দেওয়া আছে 3√7। ওকে, এবার বলছে লব্ধির ক্রিয়ারেখা P এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সাথে P এর সাথে, তাহলে ভেরি গুড। তাহলে এটা P, এটা তাহলে লব্ধি, লব্ধি কত গো? 3√7, রাইট? তাহলে এটা P, এটা 3√7, তাহলে অপর বলটা নিশ্চয়ই এটা হবে। অপর বলটা কত? 12 নিউটন, বাস, শেষ অঙ্ক। এটা তো 90 ডিগ্রি বলে দেওয়া আছে প্রশ্নে রে ভাই, বলা আছে P এবং 12 এই দুটা বলের লব্ধি 3√7, যা P বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্নে বলা আছে ঢাকা ইউনিভার্সিটিতে P এর মান নির্ণয় করো। আরে ভাই পিথাগোরাসকে একটা মিস কল দিল, কি করে কল ব্যাক করে দেখো। 12 স্কয়ার ইকুয়াল টু P স্কয়ার প্লাস 3√7 পর স্কয়ার মান 9 7 9 63, কি ঠিক কিনা বলো?
পি স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু 12 স্কয়ার, এটা হবে না? তাহলে তোমরা বলো 144 থেকে কে বলো ক্লাস নিচ্ছে, তাহলে পি স্কয়ার ইকুয়াল টু 144 থেকে 63 বাদ দাও, 81, তাই কিনা? অতএব পি ইকুয়াল টু 9, পি বলের মান 9, কি ঠিক কিনা? কি ক্লিয়ার? এগুলো কোনো অঙ্ক দেখো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করলাম, বুটেক্স এর প্রশ্ন সলভ করলাম, আর তোমরা এই অঙ্কগুলোতে টাইম ব্যয় করে জীবন থেকে সোনালী মুহূর্তগুলো তোমরা নষ্ট করে দাও, এগুলো ঠিক না। বুঝছে? এবার দেখো চুয়েটে 11-12 সালে এসেছিল এবিসি সমবাহু ত্রিভুজের এবি বিসি এবং সি এ বাহুর সমান্তরালে যথাক্রমে 2 নিউটন 4 নিউটন এবং 6 নিউটন একক তিনটি সমবিন্দু বল ক্রিয়াশীল, এদের লব্ধি নির্ণয় করো। এক্সেলেন্ট প্রশ্ন, মানে এটা কোনো সিলেন্টই নাই। 2 4 এবং 6, 2 4 এবং 6, ওকে। হ্যাঁ হে মিয়া বেশি কথা বলে, কে রে মেহেদি হাসান ছেলেটা? 2 এর এন ও, ওয়েট করো। দেখো চুয়েট কত বললাম, এটা চুয়েট 11-12 নাকি? চুয়েট 11-12 সালে যে প্রশ্নটা এসছে 11-12 বলা আছে 2 নিউটন 4 নিউটন এবং 6 নিউটন মানের তিনটি বল একটি সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর সমান্তরালে ক্রিয়াশীল কোন একটা বিন্দুতে। আগে ভালো করে মনে রাখো, 2 4 এবং 6 একক মানের বা নিউটন মানের তিনটি বল সমবিন্দু, সমবিন্দু মানে একটা বিন্দুতে ক্রিয়াশীল, এবং সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর সমান্তরালে, তিনটে বাহুর, লক্ষ্য করো মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু সমান, রাইট? এখন এই বিন্দুতে তিনটা বল ক্রিয়াশীল, এবার আবার একটা, অর্থাৎ এই বাহুর সমান্তরাল নিলাম এটা, এই বাহুর সমান্তরাল নিব তাহলে এটা, রাইট? আর এই বাহুর সমান্তরাল নিব তাহলে এটা, তাহলে এটা 2 নিউটন, এটা 4 নিউটন, এটা 6 নিউটন, রাইট? কি ঠিক কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে দেখো এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ এটা, তাহলে এই কোণটা 120 ডিগ্রি। কি ঠিক কিনা বলো? ঠিক বলেছি কিনা? আবার দেখো এইটা এবং এটার মধ্যবর্তী কোণ মানেই তো তোমার এটার মধ্যবর্তী কোণ, এটাও 120 ডিগ্রি, তাহলে বাকিটাও 120 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে ডাইরেক্টলি তোমার তিনটা বলের পরস্পরের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল না, রাইট? কিন্তু তোমাকে বলে দিয়েছিল যে একটা বিন্দুতে ক্রিয়াশীল 2 নিউটন 4 নিউটন এবং 6 নিউটন মানের তিনটি বল একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরাল। তার মানে তোমাকে বলেছে কান এইদিকে না ধরে এইদিকে ধরো, তাই কিনা? মানে কোণ দেওয়া নাই, কিন্তু তোমাকে মন দিয়ে দিয়েছে, সেই মন দিয়েই তোমাকে কোণগুলো বের করতে হবে, রাইট? তাহলে তিনটা বলের মধ্যবর্তী কোণ জানা, পরস্পরের বল তিনটা জানা, তাদের লব্ধি নির্ণয় করা আমি শিখাইছিলাম তোমাদেরকে। তাহলে লব্ধি কি বের করবো? আর স্কয়ার ইকুয়াল টু, আমি তোমাদেরকে শিখাইছিলাম বলগুলোর বর্গের সমষ্টি প্রথম দিনে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার, বলগুলোর বর্গের সমষ্টি, প্লাস 2 ইন্টু তাদের ডট গুণন, 2 ইন্টু তাদের ডট গুণন, ডট গুণন মানে দুইটা করে বল নিয়ে ডট গুণন করা যায়, কি করাইনি আমি? তাহলে 2 ইন্টু 4 ইন্টু cos 120 ডিগ্রি, এটা হচ্ছে 2 আর 4 এর ডট গুণন, করাইছি কিনা বলো? প্লাস 4 ইন্টু 6 ইন্টু তাদের ডট গুণন মানে cos 120 ডিগ্রি,
প্লাস 2 × 6 × এদের মধ্যবর্তী কোণের কোসাইন 120 ডিগ্রি। এই হচ্ছে ডট গুণনের কাহিনী। কি করায়নি এগুলো? 3টা বলের লব্ধি, 4টা বলের লব্ধি করাইছে, 5টা বল, 10টা বল, 500, 1000, 2000 বল, 3টা বর্গের সমষ্টি প্লাস 2 × 2টা করে বল নিয়ে যতগুলো ডট গুণন তৈরি করা যায়, এটা করাইছিলাম আমি তোমাদের। তাহলে এটা ইকুয়াল টু 2 স্কয়ার মানে 4, 16, 36, এটাই অ্যান্সার। এখন অঙ্ক হলো কত অ্যান্সার দিয়েছে? হ্যাঁ, বুঝলাম না, কিছু আটকে যাচ্ছে। মিথ্যা কথা। হ্যাঁ, আরে আটকায়নি, তোমাদের ওখানে আটকাইছে বললে হবে নাকি? ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এবার ঠিক আছে। আমি তো দেখতে পাচ্ছি সব। ভাই আরেকবার বুঝিয়ে দেন প্লিজ। মনিরা ফেরদৌসে, আমি তোমাদেরকে 1917 সালে শিখাইছিলাম 3টা বলের লব্ধি নির্ণয় করতে হলে বল 3টার বর্গের সমষ্টি নিতে হয়। বল 3টার বর্গের সমষ্টি প্লাস, ঠিক আছে, প্লাস 2 × তাদের ডট গুণন, 2 × তাদের ডট গুণন। কাদের ডট গুণন? ওই বলগুলোর 2টা করে নিয়ে ডট গুণন। তাহলে আমার ওখানে টোটাল 3টা বল আছে, 2টা করে বল কি নেওয়া যায়? 2, 4, 4, 6, 2, 6। তাহলে বলগুলোর বর্গের সমষ্টি প্লাস 2 × এটা। কি ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো, এটা যদি এমসিকিউ আসে তাহলে তোমরা একটু একটা জিনিস লিখে রাখো। লেখো 3টি, আচ্ছা, সমতলে কোন বিন্দুতে, লেখো বলগুলোর দিক কেমনে ধরলেন? কেমনে ধরলাম মানে তোমাকে তো বলা আছে সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান্তরাল, 3টা বল একটা বিন্দু থেকে ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর। একটা বিন্দু থেকে 3টা বল বের হয়ে যাবে, একটা বিন্দু থেকে 3টা বল বের হয়ে যাবে, তাই না বলো? আর সমবাহু ত্রিভুজের সমান্তরাল বলা আছে, তাই না? ওকে, হয়েছে? আচ্ছা, তোমরা একটা ছোট্ট একটা নোট লেখো। ছোট নোটটা হচ্ছে এরকম ভাবে, যদি কখনো এরকম হয় কোন একটা বিন্দুতে সমতলে কোন একটা বিন্দু থেকে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল এই 3টা বলের সাধারণ অন্তর যদি সমান হয়, পি, কিউ এবং আর, এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় চিরকাল। কতকাল? চিরকাল। মধ্যবর্তী কোণগুলো যদি 120 ডিগ্রি হয় এবং এই 3টা বলের সাধারণ অন্তর যদি সমান হয়, অর্থাৎ পি, কিউ, আর যদি সমান্তর ধারা তৈরি করে, পি, কিউ, আর যদি সমান্তর প্রগমনে থাকে বা শ্রেণীভুক্ত হয়, প্রগমন মানেই হচ্ছে তাদের সাধারণ অন্তর সমান হবে। তাহলে পি, কিউ, আর 3টা বল যদি সমান্তর প্রগমনে থাকে বা সমান্তর শ্রেণীভুক্ত হয়, অর্থাৎ পরপর 2টা পদের অন্তর যদি সমান হয়, তাহলে এই বলগুলোর লব্ধি হবে, এই বলগুলোর লব্ধি চিরকাল। হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে তাহলে এইটাই কালটা হবে সাধারণ অন্তর ইন্টু √3। সাধারণ অন্তর ইন্টু √3, এইটা হবে অ্যান্সার চিরকাল।
ঠিক আছে, তিনটা বল কি হতে হবে? সমান হতে হবে। মধ্যবর্তী কোণ কত হতে হবে? 120 ডিগ্রি হতে হবে। সমতলীয় হতে হবে, এক বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। তাহলে একটা বিন্দুতে হতে হবে ক্রিয়াশীল, তিনটা বল থাকতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, রাইট? এবং এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? 120 ডিগ্রি। তবে এদের লব্ধি চিরকাল সাধারণ অন্তর ইন্টু √3, চিরকাল। হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে যে বলতো 5, 8 আর 11 এই তিনটা বলের পরস্পরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং এরা সমতলীয় যদি হয়, তাহলে এদের লব্ধি কত? অ্যান্সার কত হবে? সাধারণ অন্তর 3 আর একটা √3। এটাই হচ্ছে লব্ধি। কি ক্লিয়ার? কি পারা যায় ভাইজান? তাহলে একটু কি সাজাই বলবো? লেখো, তিনটি বল সমতলীয়, 1 নম্বর পয়েন্ট। তিনটি বল সমতলীয়। 2 নম্বর পয়েন্ট, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। তিনটি বল সমতলীয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটি বিন্দুতে ক্রিয়া করতে হবে। 3 নম্বর হচ্ছে বলগুলোর পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বলগুলোর পরস্পরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কি ক্লিয়ার? তবে কি হবে তাহলে? লব্ধি কত হবে? লব্ধি হবে d√3। ডি মানে সাধারণ অন্তর। এবার কি ক্লিয়ার হয়েছে? এবার আসো, আচ্ছা এটার ফিলিংসটা বোঝাই। মনে রাখবা, যদি কখনো 2 বা ততোধিক বল, ঠিক আছে, 2 বা ততোধিক বল যদি সমান হয় এবং একটা সার্কুলার কোণকে সমান কোণে বিভক্ত করে, লব্ধি চিরকাল 0 হয়, রাইট? মনে করো একটা রশি ধরে তুমি আর আমি যদি টানাটানি করি, আমি 100 নিউটন বলে টানছি, তুমি 100 নিউটন বলে টানতেছ, এই রশিটা কিন্তু কোনো দিকে গতিশীল হবে না, স্থির থাকবে, রাইট? দেখো, তার মানে আমি যদি 2টা বল নিয়ে কাজ করি, যদি আমি 2টা বল নিয়ে কাজ করি, তাহলে এই হচ্ছে একটা বল এদিকে ক্রিয়াশীল, এই হচ্ছে একটা বল এদিকে ক্রিয়াশীল। 2টা বল যদি সমান হয়, পি এটাও পি, রাইট? এদের মধ্যবর্তী কোণ কত মস্তাক? 180 ডিগ্রি। তাহলে কি করলো? 2টা বল হলে একটা সার্কুলার কোণকে 2 ভাগে ভাগ করবে, মানে সার্কুলার কোণ মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করলে 180। তাহলে 2টা সমান বল 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি হয় 0, রাইট? এবার আসো, এবারে মনে করে একটা সার্কেলই আঁকলাম। এই সার্কেলের কেন্দ্র থেকে 3টা বল যদি এমন ভাবে ক্রিয়াশীল হয় যে সার্কুলার কোণকে সমান 3 ভাগে বিভক্ত করেছে, সার্কুলার কোণকে সমান 3 ভাগে বিভক্ত করেছে, এটাও পি, এটাও পি, এটাও পি, এদের লব্ধিও 0, এদের লব্ধিও 0, 120 ডিগ্রি করে। কারণ কয়টা বল এখানে ক্রিয়া করতেছে? 3টা বল। 360 ডিগ্রিকে সমান 3 ভাগে বিভক্ত করলে যে কোণ হয়, সেই কোণগুলো যদি তৈরি করে সমান বলগুলোর লব্ধি হয় 0, রাইট? এবারে যদি 4টা বল ক্রিয়াশীল হয়, ভেরি গুড, 4টা বল ক্রিয়া করলে এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, এদিকে একটা বল, এটা পি, এটা পি, এটা পি, এটা পি, এদের লব্ধি কত? 0, 90 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। তখন যদি 5টা বল হয় 72 ডিগ্রি করে হবে। তাহলে 5টা সমান বল পরস্পরের সাথে যদি 72 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, তাহলে লব্ধি কত? 0, রাইট? কি ক্লিয়ার ভাইজান? তোমাদের কি ক্লিয়ার হয়েছে বলো আগে? এই ক্লিয়ার হয়েছে কিনা? এগুলো তো ফিলিংস দিয়ে অঙ্ক করা যায়। বুঝলা কি? এই পোলাপান্ডা, ওকে।
এবার আসো, তাহলে যদি আমি বলি তাহলে তিনটা সমান বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি কি? 0। ক্লিয়ার? এবার আসো, তোমরা ছোটকালে শিখেছো এরকম যে 10 ইকুয়াল টু 7 প্লাস খালি ঘর পূরণ করো। বলো খালি ঘরে কত বসবে? 3 বসবে। তো ব্যাপারটা এরকমই, এরকম যোগ বিয়োগ করেও বলের লব্ধি বের করা যায়। ফিলিংসটা বুঝবা? দেখো, আমি একটু আগে একটা অঙ্ক করাইছিলাম এরকম, তুমি যদি এভাবে রিটেনে করো, কোন স্যারের ক্ষমতাও নাই এই অঙ্কে হাত দাও, হাত দিলে তো হাত কেটে নিব। এটাকে 2 নিউটন, এটা 4 নিউটন, এটা 6 নিউটন। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, 120 120 120, রাইট? তোমাকে বলেছে এটা লব্ধি নির্ণয় করো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কেটে একটা কাজ করো। দেখো, এটাকে দুইটা চিত্রে বিভক্ত করো, দুইটা চিত্রে কোণগুলো কিন্তু 120 ডিগ্রি করে রাখবা, প্লাস আর একটা চিত্র। অর্থাৎ আমি বলতেছি এই চিত্রটাকে ভাঙিয়ে দুইটা চিত্র করব, 120 ডিগ্রি কোণ কিন্তু। ওকে, দেখো আমি কি করেছিলাম, এখানে 10 ইকুয়াল টু 7 প্লাস খালি ঘর। আমি যদি খালি ঘর পূরণ করতে বলতাম, খালি ঘর পূরণ করতে পারবা না, না পারলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করো গা। ঠিক আছে? এখন দেখো, আমি এখানকার সবচেয়ে ছোট বল কত? এখানে 2 একক নাও, এখানে 2 একক নাও, এখানে 2 একক নাও, রাইট? আমি তোমাকে বলতেছি এই স্ট্রাকচার ইকুয়াল টু এটা প্লাস ওইটা। এখন বললাম খালি ঘর পূরণ করো, রাইট? এখন দেখো, এইদিকে 2 একক বল ছিল, এখানে 2 একক আছে, 2 এর সাথে কত যোগ করলে 2 হয়? তাহলে এখানে 0 একক, অর্থাৎ ওখানে কোনো বলই নাই, এটাতে কোনো বলই নাই। কি ঠিক? এবার আসো, এবারে এখানে আছে 2 একক, এখানে হতে হবে কত? তাহলে এখানে কত যোগ করতে হবে? 2। এখানে আছে 6 একক, এখানে আছে 2 একক, এখানে কত যোগ করতে হবে? 4 একক। কে ক্লিয়ার? তার মানে আমাকে বলছে এটা লব্ধি নির্ণয় করো, তাই কি না? এটার লব্ধি মানে কি? তাহলে এটা প্লাস এটার লব্ধি, তাহলে এটার লব্ধি প্লাস এটার লব্ধি, তাহলে এটার লব্ধি 0। আমরা জানি এটার লব্ধি 0 120 কোণে যদি ক্রিয়াশীল হয়, রাইট? তাহলে এটার লব্ধি কত? এটা তো 120 ডিগ্রি, আমরা জানি। দুইটা বলের লব্ধি বের করতে পারি না আমরা সামান্তরিক সূত্র থেকে? মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos 120 ডিগ্রি। দিস ইকুয়াল টু রুট ওভার 4 প্লাস 16 cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ আর 2 হাফ মাইনাস 8, 4 আর 16 20, 20 মান মাইনাস 8 মানে 12, রুট 12 মানে 2 রুট 3। এই দেখো একই অ্যান্সার। কি ক্লিয়ার? একই অ্যান্সার আসলো, কিন্তু এইভাবে রিটেনও করা যায়। জাস্ট এই চিত্রকে সমান 3টা বল নিবা, তারপর খালি ঘর পূরণ করবা। কি পারবে কিনা বলো? হয়েছে? কি ভাইজান ক্লিয়ার? এগুলো তো আসলে ফিলিংসের অঙ্ক। কি বুঝেছো কিনা? মস্তাক ডানে ওটা কেটে গেছে না? হ্যাঁ, তো ইয়ে ঘুরে দাও একটু, কারণ এই বাম পাশে আমার এটা আইকন তো দেখানোর দরকার নাই। এ ভাইজান ক্লিয়ার কিনা বলো? তাহলে এরকম যদি 120 ডিগ্রি কোন ক্রিয়াশীল 3টা বল দেওয়া থাকে, তারা সমান্তর শ্রেণীভুক্ত নাকি কি ভুক্ত সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে 3টা সমান বল আমরা বানিয়ে নেব, বাকিটার আমরা বের করে নেব। ঠিক কিনা? কি হয়েছে? আমরা স্থিতিবিদ্যার আসল ক্লাস শুরু করতে আরো সময় লাগবে।
কি হয়েছে? ছুটি মানে বুঝলাম না। কতক্ষণ ক্লাস নিলাম? কয়টা বাজে দেখো তো? হ্যাঁ, 10:03। কেন ছুটি? আচ্ছা ঠিক আছে, ছুটি। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটা কি গণতন্ত্রের সংজ্ঞা নাকি? ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।